নমস্কার, ওয়েলকাম টু গপ্প জিপিটি, যেখানে এআই প্রযুক্তির ছোঁয়ায় বেঁচে ওঠে বাঙালির আবেগ। আমরা তোমাদের এআই হোস্ট মানব ও অনন্যা। চলুন আরও একবার ডুব দিয়ে এক নতুন গপ্পর জগতে। আজকে আমরা যে আখ্যানটা শোনাবো তার কোনো ভূমিকা নেই, শুধু একটা সতর্কবার্তা দিয়ে শুরু করতে চাই। সতর্কবার্তা? হ্যাঁ, যিনি এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন তিনি ইমেলের শেষে একটা লাইন লিখেছেন। আচ্ছা। তিনি লিখেছেন, এই ঘটনাটা টাইপ করার সময় আমি এক অদ্ভুত ভারী অনুভূতি অনুভব করছিলাম। যতবারই লিখতে চেষ্টা করেছি আমার মাথা ব্যথায় ফেটে যাচ্ছিল। বাবা! মনে হচ্ছিল এই গল্পের সাথে যুক্ত এক শক্তিশালী নেতিবাচক শক্তি এখনো আমার সঙ্গে আছে। বেশ বেশ অস্বস্তিকর একটা শুরু। এই ধরনের অনুভূতি দিয়ে যখন কোনো গল্প শুরু হয় তখন সেটা শুধু গল্প থাকে না, একটা অভিজ্ঞতায় পরিণত হয়। ঠিক তাই। আর গল্পটা যিনি পাঠিয়েছেন তার বন্ধু প্রত্যুষকে নিয়ে। প্রত্যুষ থাকত পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার এক গ্রামীণ এলাকায়। দক্ষিণ ২৪ পরগনা মানে এমন একটা জায়গা যেখানে প্রায় ৮৪% মানুষ গ্রামে বাস করে। পুরনো বিশ্বাস, লোককথা আর মানুষের দৈনন্দিন জীবন সব যেন মিলেমিশে একাকার। একদম। আর এই গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে ওই গ্রামের ঠিক মাঝখানে থাকা একটা পুরনো মুসলিম পরিবারের বাড়ি, যেটা এলাকার লোকেরা কাছে কবির বাড়ি নামে পরিচিত ছিল। হ্যাঁ, বাড়ির পাশেই একটা বিশাল খেলার মাঠ, আর বাড়িটাকে ঘিরে একটা চৌকো রাস্তা, তার চারপাশে মানুষের বসতি। কিন্তু এই কবির বাড়ি তো কোনো সাধারণ বাড়ি ছিল না, তাই না? একেবারেই না। বলা হয় এই পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে কবিরাজি আর ফকিরি চর্চা করে আসছিল। এই দুটো শব্দ একসাথে একটা বিশেষ দিকে ইঙ্গিত করে। কবিরাজি মানে তো আমরা ভেষজ চিকিৎসা বুঝি, কিন্তু তার সাথে যখন ফকিরি যুক্ত হয় তখন বিষয়টা আর শুধু জাগতিক চিকিৎসায় থাকে না, এটা আধ্যাত্মিক বা বলা ভালো অতি প্রাকৃত শক্তির দিকে চলে যায়। ঠিক। আর সেই জন্যই তো লোকে তাদের কাছে যেত আর্থিক কষ্ট, ভূতে ধরা, বিয়ে না হওয়া, নানা রকম সমস্যা নিয়ে। শোনা যায় তাদের তাবিজ বা জল পড়াতে নাকি অনেকের নিরাময়ও হয়েছে। কিন্তু এই বাড়ির একটা অন্ধকার দিকও ছিল। বাড়ির ভেতরেই ছিল একটা ছোট্ট মসজিদ, সেখান থেকে সকাল সন্ধ্যার আজান শোনা যেত ঠিকই, কিন্তু রাত ৯টা থেকে ১২টা ওই সময়টায় ঘটত এক অদ্ভুত আর ভয়ঙ্কর জিনিস। জিকির। হ্যাঁ, খুব নিচু চাপা স্বরে আরবি ভাষায় কিছু একটা গাওয়া হতো, মাইক্রোফোন ছাড়াই। কিন্তু তার প্রভাব ছিল সাংঘাতিক। বলা হয় ওই সময় কেউ যদি বাড়ির খুব কাছে মানে মিনিট ৫ জন্য দাঁড়িয়ে থাকতো, সে অজ্ঞান হয়ে যেত। আর জিকির চলাকালীন বাড়ির সমস্ত দরজা জানালা বন্ধ করে দেয়া হতো। এলাকার মানুষজনের বিশ্বাস ছিল এই জিকিরের মাধ্যমেই ওই পরিবার জিনদের আহ্বান করত। জিনদের নিয়ন্ত্রণ করে মানুষের সমস্যার সমাধান করা হতো, আর কাজ শেষে তাদের মুক্তি দেয়া হতো। কিন্তু এটা ছিল সাংঘাতিক বিপজ্জনক একটা কাজ। সামান্য একটা ভুলে পুরো পরিবারের জীবন চলে যেতে পারত। আর এই চরম ঝুঁকির পরিবেশেই বড় হচ্ছিল বাড়ির সবচেয়ে ছোট সদস্য, 10 বছরের জায়েদ। হয়তো এই বিপদের গভীরতাটা বোঝার মতো বয়সই তার হয়নি। ঠিক, তার কাছে জিনদের ডেকে আনা, তাদের দিয়ে কাজ করানো, এগুলো ছিল রোজকার ঘটনা। সে এর শক্তিটা দেখেছে, কিন্তু এর পেছনের ভয়ঙ্কর পরিণতিটা সে বোঝেনি। আর সেই না বোঝা থেকেই ওই বাড়িটা ধ্বংসের খেলা শুরু হয়। জায়েদ বিকেলে ওই মাঠেই ফুটবল খেলত অন্য ছেলেদের সাথে। একদিন খেলা শেষে জায়েদ তার বন্ধু প্রত্যুষকে জিজ্ঞেস করে, দাদা, তোমার বাবা কি করেন? প্রত্যুষ উত্তর দেয়, সরকারি চাকরি। জায়েদের পরের কথাটা খুব অদ্ভুত ছিল। সে বলে, তাহলে তো অনেক টাকা আয় করেন। আমি তোমার বাবার থেকেও বেশি টাকা আয় করব, খুব তাড়াতাড়ি আমি অনেক বড় লোক হব। একটা 10 বছরের বাচ্চার মুখে এই কথা শুনে প্রত্যুষ তো হেসেই ফেলেছিল। কিন্তু পরের কয়েকদিন জায়েদ মাঠে এসে শুধু বড় বাড়ি, গাড়ি আর টাকার কথাই বলতে শুরু করে। অন্য ছেলেরাও তাকে নিয়ে হাসাহাসি শুরু করে, পাগল হয়ে গেছে, কি সব বকছে। এই কথাগুলো জায়েদের মনে খুব আঘাত করে। আর এই অপমানটাই মানে অনুঘটকের কাজ করে। সে মাঠে আসা বন্ধ করে দেয়, নিজেকে একটা ঘরে বন্দি করে ফেলে। পরিবারের সাথেও কথা বলা প্রায় বন্ধ। কেউ জানত না ওই বন্ধ ঘরের ভেতরে জায়েদ কি করছিল। রাত ৯টা থেকে ১২টা সে তার পূর্বপুরুষদের সেই ভয়ঙ্কর সাধনা শুরু করেছিল। জিনের আহ্বান। তার উদ্দেশ্য কিন্তু মহৎ কিছু ছিল না। না,
নিছকই নিজেকে যারা অপমান করেছে তাদের ভুল প্রমাণ করা। বছরের পর বছর ধরে দেখে আসা সেই প্রক্রিয়াগুলো কাজে লাগিয়ে সে মরিয়া হয়ে জিনকে ডাকতে শুরু করে। 1 রাত 2 রাত কিছুই হয় না। কিন্তু সে হাল ছাড়ার পাত্র ছিল না। 38 দিন কেটে গেল। 39তম রাতে জিকুর পড়ার সময় জায়েদ হঠাৎ অনুভব করে যে ঘরে সে একা নয়, অন্য কেউ আছে, আর রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু সে ভয় পায় না, পরের রাতের জন্য অপেক্ষা করে। 40তম রাতে সে একটা মুরগি বলি দেয় জিনকে খুশি করার জন্য। তারপর চোখ বন্ধ করে জিকুর পড়া শুরু করে। ধীরে ধীরে ঘরের পরিবেশ ভারী হতে শুরু করে, বাতাস যেন জমে যায়। কিছুক্ষণ পর জায়েদ ঘরের ভেতর থেকে একটা চাপা গর্জন শুনতে পায়। ভয়ে তার শরীর জমে গেলেও সে চোখ খোলার সাহস পায় না, কারণ সে জানত নিয়ন ভাঙা যাবে না। কিন্তু গর্জনটা যখন বাড়তে বাড়তে একেবারে তার কানের কাছে চলে আসে, তখন ভয় আর উত্তেজনায় সে সবচেয়ে বড় ভুলটা করে ফেলে। জিকার শেষ হওয়ার আগেই চোখ খুলে ফেলে। আর চোখ খুলতেই যা দেখে, তার হৃৎপিণ্ড প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তার সামনে প্রায় 7 ফুট লম্বা, আপাদমস্তক কালো বোরখার মতো পোশাকে ঢাকা এক ভয়ঙ্কর চেহারার প্রাণী দাঁড়িয়ে। সেই রাতের পর জায়েদ পুরোপুরি বদলে যায়। পরিবার লক্ষ্য করে সে ঘরের এক কোণে বসে একা একা নিচু স্বরে কারোর সাথে কথা বলছে। পাড়ার লোকেরা দেখত সে রাতের বেলা বাড়ির ছাদে দাঁড়িয়ে অদৃশ্য কারো সাথে কথা বলছে। আসলে সে জিনকে তার নিয়ন্ত্রণে এনেছিল, কিন্তু সেই জিন জায়েদ ছাড়া আর কারো কাছে দৃশ্যমান ছিল না। আর সে সেই শক্তিকে ব্যবহার করতে শুরু করে নিজের ছোটখাটো স্বার্থপর ইচ্ছা পূরণের জন্য। টাকার দরকার হলে টাকা চলে আসতো, যা খেতে ইচ্ছা করতো তাই পেত। অনেকদিন পর একদিন সন্ধ্যায় জায়েদ আবার সে খেলার মাঠে যায়। প্রত্যুষ তাকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করে, কিরে জায়েদ, কোথায় থাকিস? খেলতে আসিস না কেন? জায়েদ কোনো উত্তর না দিয়ে চুপচাপ প্রত্যুষের চোখের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তারপর পাশে ঘাড় ঘুরিয়ে অদৃশ্য কারোর সাথে কথা বলতে শুরু করে। প্রত্যুষ অবাক হয়ে তার কাঁধে হাত রেখে ঝাঁকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর, কার সাথে কথা বলছিস? জায়েদ খুব শান্তভাবে প্রত্যুষের দিকে তাকিয়ে যে কথাটা বলে, সেটা গল্পের অন্যতম ভয়ঙ্কর মুহূর্ত। সে বলে, আমার বড় ভাই তোমাকে পছন্দ করেছে, আজ রাতে সে তোমার সাথে দেখা করতে যাবে। প্রত্যুষ তো অবাক, কারণ জায়েদের কোনো বড় ভাই নেই। সে রাতে খাওয়া দাওয়ার পর প্রত্যুষ নিজের ঘরে ঘুমাতে যায়। মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে অনুভব করে চারপাশটা অস্বাভাবিকভাবে নীরব, ঘরটা নিকষ কালো অন্ধকারে ঢাকা। কিছুক্ষণ পর তার নাকে একটা বিশ্রী পচা গন্ধ আসে। আর ঠিক তখনই সে ঘরের ভেতর থেকে একটা চাপা গর্জন শুনতে পায়। প্রত্যুষ অনুভব করে কেউ তার পায়ের কাছে দাঁড়িয়ে তীব্রভাবে তার দিকে তাকিয়ে আছে। সে শুয়ে থাকা অবস্থা থেকেই মাথাটা সামান্য তোলে, আর যা দেখে তাতে তার রক্ত জমে যায়। সেই 7 ফুট লম্বা কালো বোরখার মতো পোশাক পরা ভয়ঙ্কর জিনটা তার সামনে দাঁড়িয়ে। প্রত্যুষ চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। সকালে যখন তার জ্ঞান ফেরে, তখন গায়ে প্রচণ্ড জ্বর, এতটাই যে সে 1 সপ্তাহ বিছানা থেকে উঠতে পারেনি। সুস্থ হওয়ার পর প্রত্যুষ মাঠে গিয়ে জায়েদকে পায়। জায়েদ তার কাছে এসে বলে, আমার বড় ভাই তোমার সাথে দেখা করতে গিয়েছিল। এই কথা শোনার পর প্রত্যুষের আত্মা কেঁপে ওঠে। সে জায়েদের সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু জায়েদের মাথায় তখন ঘুরছে আরও বড়, আরও মারাত্মক এক পরিকল্পনা। সে তার বাবা দাদুর মতো বিখ্যাত হতে চায়। আর তার জন্য সে ঠিক করে তার নিয়ন্ত্রণে থাকা জিনটিকে সে তার নিজের দাদুর উপর ছেড়ে দেবে। পরিকল্পনাটা ছিল, জিনটা যখন দাদুকে কষ্ট দিয়ে প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসবে, তখন সে আবার জিনকে ব্যবহার করে দাদুকে বাঁচিয়ে তুলবে, আর সবাই তার শক্তিকে বিশ্বাস করবে। একটা 10 বছরের ছেলে নিজের ক্ষমতা প্রমাণ করার জন্য নিজের দাদুকে নিয়ে এমন একটা ভয়ঙ্কর পরিকল্পনা করছে। ক্ষমতা মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে, এটাই তার প্রমাণ। সে জিনকে আদেশ দেয়, আর জিনটি গিয়ে তার দাদুকে আক্রমণ করে। এরপর থেকেই জায়েদের দাদু অদ্ভুত আচরণ করতে শুরু করেন। ঘণ্টার পর ঘণ্টা চেয়ারে বসে ওপরের দিকে তাকিয়ে থাকতেন, চোখের পলকও ফেলতেন না। রাতে চিৎকার করতেন, রক্তবমি করতে শুরু করেন। জায়েদের বাবা নিজের সাধনা দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয় না। এই অবস্থায় জায়েদ তার পরিকল্পনা মতো জিনকে আদেশ দেয় দাদুকে সুস্থ করে তোলার জন্য। কিন্তু এবার জিনটি তার কথা শোনে না। জায়েদের বারবার আদেশের পরেও জিনের উপর তার কোনো প্রভাব পড়ে না। সে প্রথমবার বুঝতে পারে যে খেলাটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
দাদুর স্বাস্থ্যের অবনতি হওয়ার ঠিক 1 মাসের মাথায় তিনি মারা যান। জায়েদের পুরো পরিকল্পনা ব্যর্থ হয়, কিন্তু সে ভুল থেকে শিক্ষা নেয় না। সে ভাবে হয়তো এই জিনটা যথেষ্ট শক্তিশালী নয়, তার আরও শক্তিশালী জিন দরকার। আর এখানেই সে তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে। সে জিনকে আহ্বান করতে জানত, কিন্তু কাজ শেষ হলে তাকে কিভাবে মুক্তি দিতে হয় সেই পদ্ধতিটা সে জানত না। সেটা শুধু তার বাবা আর দাদুই জানতেন। সে আগের জিনটিকে মুক্তি ভাদিয়েই আরও শক্তিশালী একটি জিনকে ডাকার সাধনা শুরু করে। 1 মাস কঠোর সাধনার পর আরও ভয়ঙ্কর আর শক্তিশালী একটি জিন তার সামনে হাজির হয়। আর জায়েদ আবারও একই পরিকল্পনা করে। সে নতুন শক্তিশালী জিনটিকে তার বাবার উপর ছেড়ে দেয়। কিন্তু এবার পরিণতি হয় আরও ভয়ঙ্কর। 1 মাসের মধ্যেই জায়েদের বাবাও মারা যান। পুরো পরিকল্পনা ব্যর্থ। বাবা দাদুকে হারিয়ে জায়েদের মানসিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। জিনদের ওপর থেকে সে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরিবারের বাকি সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করে দেয়, আর সেখানে সে অদ্ভুত আচরণ করতে শুরু করে। এক বিছানা থেকে অন্য বিছানায় অবলীলায় লাফিয়ে পড়ত, যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তার সারা শরীরে লম্বা নখের আঁচড়ের দাগ, গলায় শ্বাসরোধ করার চেষ্টার চিহ্ন। একদিন সে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টাও করে, কিন্তু পরিবারের লোকেরা তাকে বাঁচিয়ে নেয়। আর বাঁচার পর সে বিকটভাবে হাসতে থাকে। উপায় না দেখে পরিবার তাকে এক মৌলানার কাছে নিয়ে যায়। মৌলানা জায়েদকে পরীক্ষা করে যা বলেন তা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। তিনি বলেন, যা দেখছেন তা শুধু ওর শরীর, একটা কঙ্কাল মাত্র। ওর আত্মা আর নেই। অসংখ্য জিন ওর শরীর দখল করে নিয়েছে। মৌলানা আরও বলেন, এই জিনদের বের করার চেষ্টা করলে জায়েদ এতটাই কষ্ট পাবে যা সে সহ্য করতে পারবে না। ওর জন্য আর কিচ্ছু করার নেই। নিরাময় অসম্ভব, কারণ নিরাময় করার মতো আর কেউ অবশিষ্ট নেই। এরপর জায়েদের পরিবার তাকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে ভর্তি হওয়ার 10-12 দিন পর জায়েদ মারা যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। প্রত্যুষ এই সম্পূর্ণ ঘটনাটা পরে জানতে পারে। জায়েদের পরিবার যখন তাকে সেই মৌলানার কাছে নিয়ে গিয়েছিল, মৌলানা সম্মোহনের মাধ্যমে জায়েদের শরীরের ভেতরে থাকা একটি জিনের সাথে কথা বলেন। আর সেই জিনটি পুরো ঘটনাটা বর্ণনা করে। কিভাবে জায়েদ তাদের ডেকে এনেছিল আর কিভাবে তার বাবা ও দাদুর ওপর আক্রমণ করিয়েছিল। এই সম্পূর্ণ আখ্যানটা, এটা শুধু একটা ভূতের গল্প নয়। না, এটা উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতার অপব্যবহার আর জ্ঞান ছাড়া শক্তি অর্জনের পরিণতির এক করুণ গল্প। এই গল্পটা বলার সময় আমার নিজেরও পেটের ভেতরে এক অদ্ভুত মোচড় অনুভব হয়েছে। এই গল্প শোনার পর কেমন লাগছে? এটা কি শুধুই একটা গল্প, নাকি এর সাথে জড়িয়ে থাকা শক্তি এখনও সক্রিয়? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থেকো।